আসসালামু আলাইকুম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তার গুরুত্বপূর্ণ ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ১৯৭৫ সাল পরবর্তী সময়ে কিন্তু আ এই যে রাজনৈতিক দলটি রয়েছে বা সংগঠনটি রয়েছে, এই রাজনৈতিক সংগঠন কিন্তু মাঠে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। অথবা ধরে নেওয়া যেতে পারে যে রাজনৈতিকভাবে এই সংগঠনটিকে বিরাজনীতিকরণ নীতির মাধ্যমে রাজনীতির বাইরে ফেলে রাখা হয়েছিল। এবং অনেক চেষ্টা করেও এই সংগঠনটির হাল ধরে সংগঠনটিকে রাজনীতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অবশ্য তখনকার সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাও ভিন্ন ছিল। ভিন্ন ছিল এজন্য কারণ তখনকার সময়ে বাংলাদেশে সামরিক শাসক বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ, ক্ষমতা ত্যাগ একটি সিলসিলায় পরিণত হয়ে গিয়েছিল। অনেক সেনাশাসক রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার পরে বা ক্ষমতা পাওয়ার পরে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু তারাও সামরিক অভ্যুত্থানের শিকার হন এবং অন্য সামরিক শাসনের মাধ্যমে বা সামরিক শাসকের মাধ্যমে তাদেরও পতন হয়ে যায়। এবং এই যে একটি সিলসিলা ছিল, এই সিলসিলা কিন্তু বিএনপি এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে মরহুম যে একজন সাবেক রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, উনার যে সামরিক শাসন ছিল সেটির পতন ঘটাতে সক্ষম হয়। এবং সেই সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় না হলেও রাজনৈতিক প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল বিএনপি, সেই দল কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ করে এবং তারা ক্ষমতায় আসীন হয়। কিন্তু তারা যখন ক্ষমতা বা ক্ষমতাসীন দল হিসাবে বাংলাদেশের রাজনীতির পটভূমি বা প্রেক্ষাপটে কাজ করে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। দল গুছিয়ে এবং রাজনৈতিকভাবে দলকে প্রস্তুত করে বিএনপি যখন ক্ষমতা পুনর্বহালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ বিএনপি যখন প্রথমবারের ক্ষমতা ভোগ করে দ্বিতীয়বার ক্ষমতা স্থায়ীকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার বিলীন করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা ছিল, তখনই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনের যে একটি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি তৈরি করে। এবং ১৯৯৪ থেকে ৯৫ সন এবং সেই আন্দোলনটি ৯৬ সন পর্যন্ত কিন্তু গড়িয়ে যায়। রাজপথে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সময়ের নেতাকর্মীরা কিন্তু রক্ত, ঘাম, শ্রম সবকিছু ছড়িয়েছেন। এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে ১৯৯৬ সনের মার্চে তৎকালীন যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু সংবিধানে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার বহাল করতে বাধ্য হন। এবং শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক সরকার বহাল করার পরে তিনি কিন্তু উনার রাজনৈতিক সংগঠন, দল এবং উনার সরকার নিয়ে পদত্যাগ করতেও বাধ্য হন। অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে বা ইতিহাস এবং যারা তখনকার সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের যে একটি ঐতিহাসিক পটভূমি, সেই পটভূমি বিশ্লেষণ করলে কিন্তু ধরে নেয়া যায় বা দেখা যায় যে আওয়ামী লীগের আন্দোলন এত পরিমাণ ব্যাপক ছিল যে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একই বছরের
জুন মাসে আরেকটি নির্বাচন কিন্তু দিতে বাধ্য হয়েছে। এখানে বলে রাখা ভালো, মার্চে ১৯৯৬ সনের মার্চ মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ বয়কট করে তাদের আন্দোলন যেটি ছিল, সেটি চালু রাখে। যার ফলশ্রুতিতে দ্বিতীয় যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং ক্ষমতায় আসীন হয়। এই যে আওয়ামী লীগের আন্দোলনের পটভূমি এবং ১৯৭৫ সাল পরবর্তী এই প্রথম ১৯৯৬ সনে কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসীন হয় বা রাজনীতির মাঠে তাদের যে একটি ঐতিহাসিক স্থান, সেটি তারা করে নিতে সক্ষম হয়। এবং এর ফলাফলেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, ঐতিহাসিকবিদ এবং রাজনীতি নিয়ে যারা চর্চা করেন বা বিভিন্ন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন সময়কার এবং বর্তমান সময়কার, তারা কিন্তু এই সময়টাকে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে আলোচনার মধ্যে রাখেন এবং আলোচিত করেন। এখন এই যে ৯৬ সনের আন্দোলনের প্রেক্ষাপট এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার যে একটি সুদীর্ঘ প্রয়াস বা প্রক্রিয়া ছিল, এই একই প্রক্রিয়া যদি বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ আবারও করতে সক্ষম হয়ে যায়, অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে ঠিকই, কিন্তু তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু দেশ পরিচালনা করবে। এরপর তারা একটি জাতীয় নির্বাচন দিতে অবশ্যই বাধ্য হবে এবং নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকারের কাছে দেশকে হস্তান্তর করতে হবে। এবং তখনই আওয়ামী লীগ যদি তাদের যে দলীয় কাঠামো রয়েছে সেটিকে পুনর্গঠন করে যে রাজনৈতিক চাপসমূহ আসবে সেগুলো সহ্য করে যদি বিরোধী দল হিসাবে মাঠে নামে এবং সেই সময়কার যে জোশ শক্তি এবং যে সকল ত্যাগী নেতৃবৃন্দ, তৃণমূল নেতৃবৃন্দ আওয়ামী লীগের জন্য প্রাণ হিসাবে কাজ করছেন বর্তমানে, তাদেরকে নিয়ে আবারও আওয়ামী লীগ একই তরিকায় বা একই পর্যায়ে মাঠে নেমে যায়, তাহলে কিন্তু যে জাতীয় সরকার ক্ষমতায় আসবে তারা কিন্তু আবারও বিপাকে পড়বে। এবং এই আন্দোলন যদি ব্যাপক আকার ধারণ করে, আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তারা যদি তাদের দলকে এমনভাবে সুসংগঠিত করতে সক্ষম হয় যেখানে ত্যাগী এবং যারা সাহসী নির্ভীক সৈনিক রয়েছেন আওয়ামী লীগের একান্ত, তারা রাজপথে লড়াকু হিসাবে লড়তে প্রস্তুত হয়ে যান, তাহলে কিন্তু সেই যে জাতীয় সরকার হবে তারা যেমন বিপাকে পড়বে, তেমনি দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু আবারও রদবদলের একটি প্রক্রিয়ায় চলে যাবে। এবং এই রদবদলের প্রক্রিয়া এমন জটিল আকার ধারণ করবে, যেই জটিল আকার সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ আমাদের বর্তমানে যে সাইবার রয়েছে, সাইবার ইউনিট বা সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ রয়েছে, অনলাইন যেটাকে বলা হয়, অনলাইন এবং অফলাইন দুটি পর্যায়ে কিন্তু ছড়িয়ে পড়বে। এবং এমনও হতে পারে যে সেই যে একটি ইতিহাস, সেই ইতিহাস আওয়ামী লীগ আবারও পুনরাবৃত্তি করবে এবং এর সাথে সাথে ১/১১ যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটও যদি আওয়ামী লীগ আবারও যুক্ত করতে সক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বাধা দেয়া খুবই দুরূহ হবে এবং তাদেরকে দমিয়ে রাখাও কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে। আর যে জাতীয় সরকার তখন ক্ষমতায় থাকবে বা নির্বাচিত সরকার যে ক্ষমতায় থাকবে, তাদের কিন্তু বেশ বেগ পেতে হবে আওয়ামী লীগকে তখন নিয়ন্ত্রণ করা বা আওয়ামী লীগের এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে দাবিয়ে রাখা।